শিক্ষার্থীবৃন্দ, নিয়াবাজার কলেজ অনলাইন কার্যক্রমের এসএসসি বিএম শাখা দ্বিতীয় বর্ষের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশান 2 এই বিষয় থেকে আমি আজকে যে 3টি বিষয় প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই প্রশ্নগুলো হচ্ছে ওয়েব পেজ ও ওয়েবসাইট কি, ভিওআইপি কি, ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আলোচনা করো। এই 3টি বিষয় আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব। আসো আমরা আসি। প্রশ্নগুলো তো আমরা দেখলাম, আমরা এগুলোর উত্তরগুলো কি হবে আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে আসো, ওয়েব পেজ কি। সাধারণত আমরা অনেকে মোবাইল যারা ইউজ করি বা কম্পিউটার ইউজ করি, আমরা বলি যে এই তথ্যটা কোথায় পাবো। তোমরা একটা ওয়েব পেজে যাও, ওয়েব পেজে গিয়ে সেই রিলেটেড সংক্রান্ত যে সমস্যা আছে সেটা থেকে তোমরা রেজাল্টটা পাও। যে ওই যেমন ধরো যদি সংবাদপত্র হয় তাহলে আমরা সংবাদপত্রের ওয়েব পেজে যাব। যদি কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত হয় তাহলে আমরা ওই কাঙ্ক্ষিত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আমরা সেই তথ্যটা আমরা কালেকশন করি। তাহলে ওয়েব পেজ কি সেটা আমাদের আগে বুঝতে হবে। ওয়েব পেজ আমরা যদিও আমরা সহজে দেখে ফেলি, সহজ বুঝে ফেলি এটা একটা ওয়েব পেজ, কিন্তু আসলে এটা কি, এটা সংজ্ঞা হিসাবে কীভাবে বলা যায় যে ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার উপযোগী, ব্যবহার উপযোগী, ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলে। তাহলে সহজেই আমরা বলবো যে বিশ্বের বিভিন্ন দেশে সার্ভারে রাখা আমাদের ব্যবহার উপযোগী, আমাদের দেখার উপযোগী যে সমস্ত পেজ রয়েছে, ইন্টারনেট ব্যবহার করে আমরা এগুলো যদি ব্যবহার করতে পারি তাহলে সেটাকে বলবো আমরা ওয়েব পেজ। আবার এভাবে বলা যায় যে পেজ ওপেন করতে ব্রাউজারের প্রয়োজন হয়। আমরা যদি কাঙ্ক্ষিত আমাদের কোনো পেজের তথ্য কালেকশনের জন্য আমরা যেতে চাই তাহলে সেই পেজটাতে যেতে হলে আমাকে কিন্তু একটা ব্রাউজার ইউজ করতে হবে। ব্রাউজার কোনগুলো? এখন আমরা যদি যারা গুগল ইউজ করি তাহলে গুগল হবে একটা ব্রাউজার, যারা ইয়াহু ব্যবহার করি ইয়াহু, অথবা আরেকটা হতে পারে ইন্টারনেট এক্সপ্লোরার। এইগুলো হলো এক একটা ব্রাউজার সফটওয়্যার। এগুলোকে আবার সার্চ ইঞ্জিনও বলা হয়। যা হোক, সার্চ ইঞ্জিন আলাদা জিনিস, তবে এগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলি হলো একটা ব্রাউজার। যে ব্রাউজারগুলো ব্যবহার করে, যেমন গুগল ক্রোম একটা ব্রাউজার, গুগল ক্রোম ব্যবহার করে আমরা যদি কোনো ওয়েব পেজে তথ্য আমরা পেতে চাই তাহলে যে পেজটা ওপেন করতে যে ব্রাউজারের প্রয়োজন হলো সেটি হলো একটা ওয়েব পেজ। আবার এভাবে বলা যায় একটা ওয়েবসাইটের স্বতন্ত্র কোনো পেজকে ওয়েব পেজ বলা হয়। যেমন এখানে একটা অ্যাড্রেস আমি লিখেছি www.ebdprotidin.com। এটা একটা ওয়েব অ্যাড্রেস। এটাকে ডোমেন নেমও বলা হয়, ওয়েব অ্যাড্রেসও বলা হয়, ডোমেন নেমও বলা হয়, এটা একটা ওয়েবসাইটের অ্যাড্রেসও বলা হয়। তাহলে এটা 3টা নাম। এখন দেখো, আমি যদি এই লেখাটা লিখে আমি সার্চ করি তাহলে আমি এই পেজটাতে যেতে পারবো। এইটা হলো একটা ওয়েব পেজ। এটা একটা ওয়েব পেজ। এটা কিন্তু একটা ওয়েবসাইটেরও একটা ওয়েব পেজ, একটা ওয়েবসাইটের একটা প্রাথমিক পেজ বা হোম পেজ। এখন সাইট আরেক জিনিস, সেটা পরে আসতেছি। তাহলে আমি একটা ওয়েবের অ্যাড্রেস লিখলাম, ওয়েবের অ্যাড্রেস সার্চ করে বাংলাদেশ প্রতিদিনের খবরটার জন্য আমি এই সাইটে আমি গেলাম বা এই পেজটা আমি ওপেন করলাম। ওপেন করে আমার প্রয়োজনীয় খবরটা আমি করে আমি এখান থেকে যা জানা দরকার আমি সেটা জানবো। তাহলে ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার উপযোগী, ব্যবহার উপযোগী, ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলা হয়। তাহলে এটাকে আবার অন্যভাবে বলা যায় যে পেজ ওপেন করতে ব্রাউজারের প্রয়োজন হয়, তাকে ওয়েব পেজ বলা হয়। তাহলে একটা ওয়েব পেজের অ্যাড্রেস কেমন হয় এটা আমরা দেখলাম। এটাকে ডোমেন নেম বলা হয়, একে ওয়েব অ্যাড্রেস বলা হয়। তারপর আসো, এটা এক্সাম্পল আমরা দেখিয়ে দিয়েছি। তাহলে ওয়েবসাইট কি জিনিস? এই যে ডোমেন নেমটা আমি বললাম, একই ডোমেন নেমের অধীনে অর্থাৎ একই ওয়েব অ্যাড্রেসের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে।
তাহলে একটা ডোমেইনের অধীনে একটা ওয়েবসাইটের অধীনে অনেকগুলো পেজ থাকে, তাহলে সমষ্টিগত ওয়েব পেজগুলোকে একত্রে আমরা বলবো ওয়েবসাইট। আবার দেখো, তাহলে ওয়েবসাইট কেন আমরা এটাকে বলতেছি, এটা কিন্তু আমি বললাম ওয়েব পেজ, এটা একটা ওয়েবসাইটও, কারণ এই ওয়েব পেজটার অধীনে দেখো অন্যান্য আর কতগুলো শাখা রয়েছে, এখানে লিঙ্ক রয়েছে, মেনু। এই মেনুগুলোতে দেখো প্রথম পাতা, খবর, নগর জীবন, খোলা কলম, তারপরে শনিবারের সকাল ইত্যাদি অনেক কিছু রয়েছে এখানে। তাহলে এই প্রত্যেকটাতে যখন আমরা আলাদা আলাদাভাবে আমরা যখন ক্লিক করব, তখন প্রত্যেকটার জন্য আলাদা একটা পেজ ওপেন হবে। তাহলে সমষ্টিগত অনেকগুলো পেজের সমন্বয়ে যেই পেজ, অনেকগুলো পেজের সমন্বয়ে যে যে একটা সাইট তৈরি হয়, যেটা ডোমেনের অধীনে ওয়েব পেজের সমষ্টিগত সমষ্টিকে, ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। একটা ডোমেন নেমের সমষ্টিগত ওয়েব পেজকে ওয়েবসাইট বলে। তাহলে অথবা আর কেউ বলা যায় ইন্টারনেটের সাথে সংযুক্ত কোনো কম্পিউটারের বরাদ্দকৃত স্পেস। যেমন আমার কম্পিউটার যদি ইন্টারনেটের সাথে এখন সংযুক্ত থাকে, তাহলে আমার জন্য যে সাইটটা বরাদ্দ করা হলো, যে লোকেশনটা আমি ব্যবহার করতেছি, সেইটাও একটা ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইট আমরা বুঝলাম, ওয়েব পেজ বুঝলাম। ওয়েব পেজ হলো একটা স্বতন্ত্র একটা পেজ, যেখান থেকে আমরা একজন ব্যবহারকারী তার প্রয়োজনীয় তথ্য সে গ্রহণ করতে পারে, এবং সেটা ওপেন করতে হলে একটা ব্রাউজারের প্রয়োজন হয়, সেগুলো একটা ওয়েব পেজ। ওয়েবসাইট হবে অনেকগুলো পেজের সমন্বয়ে, যে একটা ডোমেইনের অধীনে অনেকগুলো পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। আর ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে এবং প্রত্যেকটারই আলাদা আলাদা স্বতন্ত্র পেজ। তাহলে ওয়েবসাইট বুঝলাম, ওয়েব পেজ বুঝলাম। তাহলে এখানে দেখো, এটা একটা ওয়েবসাইট, গুগলের একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে এটা একটা সার্চ ইঞ্জিনও বলা যায়, এটা একটা ওয়েবসাইটও বলা যায়, কারণ এর অধীনে অনেকগুলো তথ্য রয়েছে, নিউজ আছে, ইমেজ, গ্রুপ, তারপর আবার লোকাল মোর, আবার অন্যান্য তারপরে এখানে দেখা যাচ্ছে অ্যাডভার্টাইজিং, বিজনেস সলিউশন, অনেক তথ্য এখান থেকে আমরা নিতে পারি। তাহলে এটা একটা ওয়েবসাইট, গুগলের একটা ওয়েবসাইট। আর এখানে একটা সার্চ বার রয়েছে, যেখান থেকে আমি সার্চ করে দেবে আমাকে প্রয়োজনীয় তথ্য, আমি এখানে লিখে সার্চ করলে আমাকে সে পেজটা ওপেন করে দেবে। সেই জন্য এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন। সে সার্চ ইঞ্জিন অন্য একটা জিনিস আমরা আলোচনা করব পরে। আমরা আজকে যে বিষয়টি আলোচনা করার জন্য আমরা এসেছি সেটা আমি করি। তারপর দেখো, এরপর আসো ভিওআইপি কি। ভিওআইপি পুরো নামটা হলো ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। তোমরা যদি তোমাদের পরীক্ষায় প্রায় এই প্রশ্নগুলো আসে, ওয়েব পেজ কি, ওয়েবসাইট কি, ভিওআইপি কি। ভিওআইপি কি যদি প্রশ্ন করা হয়, তোমরা শুধু উত্তরে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল এটা লিখলে হবে না, ভিওআইপি আগে বোঝার চেষ্টা করবে। যেমন ইন্টারনেট প্রযুক্তির সাথে মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন ব্যবহার করে। ইন্টারনেট প্রযুক্তি আমি কম্পিউটার ব্যবহার করতে পারি, মোবাইল দিয়েও ব্যবহার করতে পারি। এই ব্যবহার করে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আমি যদি কোনো তথ্যের আদান প্রদান করি, আমার ছবির আদান প্রদান করি, ভিডিওর আদান প্রদান করি, কনফারেন্সিং করি, তাহলে এই যে মিডিয়া, মাল্টিমিডিয়া ব্যবহার করে আমাদের যে তথ্য আদান প্রদান করলাম, ভয়েসকে আমি ট্রান্সফার করলাম ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেটের রুল নীতি পালন করে, সেইটাকে বলবো আমরা ভিওআইপি। এটা সংক্ষেপে বলা হয় ডাটা, ভিওআইপি বলে ডাটা নেটওয়ার্ক। যেমন ইন্টারনেটের মাধ্যমে টেলিফোনে কল আদান প্রদান করার পদ্ধতি, অর্থাৎ টেলিফোনের মতো ইন্টারনেট ব্যবহার করি, টেলিফোনের মতো আমি কল করলাম বা তথ্যের আদান প্রদান করলাম, সেটাই হবে ভিওআইপি। কয়েকটি ভিওআইপির যদি নাম বলতে বলে, তাহলে আমরা বলবো নেট টু ফোন। এগুলো আমরা ব্যবহার করেছি, যারা বিদেশে যারা আছে তারা এগুলোর সাথে বেশি পরিচিত, কারণ তারা বিদেশ থেকে যখন দেশে কল করে তখন সবাই চিন্তা করে যে কম খরচে কোথায় কিসের মাধ্যমে কল করা যায়, তখন এটা একটা মাধ্যম ছিল নেট টু ফোন, এখনও আছে। স্কাইপি ফর অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এগুলো যখন তোমরা প্লে স্টোরে যাবে, স্কাইপির মতো অনেক ডায়ালার পাবে এখানে। এই ডায়ালারগুলি হলো ভিওআইপির ডায়ালার, ভিওআইপির এগুলো সফটওয়্যার, এগুলি হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। এই স্কাইপি আছে, নেট মিটিং, ইমো, মেসেঞ্জার, তার এইগুলো আগে তোমরা যারা আজকে 5-7 বছর আগে বা 10 বছর আগে যারা নেট ব্যবহার করেছে তারা এগুলো সম্পর্কে ভালোই জানে। তারপরে স্কাইপি, ভাইবার, তার নেট টু ফোন তো বললামই। এখন বিশেষ করে ইমো ব্যবহার করতেছে বেশি, মেসেঞ্জার ব্যবহার করতেছে আমরা যারা ব্যবহার করি, যারা মোবাইল ব্যবহার করি। তাহলে এইগুলি হলো ভিওআইপির সফটওয়্যার।
তাহলে ভিওআইপির মাধ্যমে ভিওআইপির শর্তটা কি এবং তার আমরা কি সুবিধা পেতে পারি? শর্তটা হলো টেলিফোনের নেটওয়ার্ক 100% থাকতে হবে এবং টেলিফোনের মতো আদান প্রদান করা যাবে, এর মাধ্যমে অডিও ভিডিও কনফারেন্সিং করা যাবে, টেলিফোনের চেয়েও খরচ হবে কম। এইটা হলো ভিওআইপির সুবিধা। তারপর আসো ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি কি? ভার্চুয়াল রিয়েলিটি যেমন যখন আমি তোমাদের সাথে একটা ক্লাস নিচ্ছি, আমি কিন্তু তোমাদের সাথে নাই, আমি অনেক দূরে আছি। হয়তো আমার বাড়িতে বসে ক্লাস নিতে পারতেছি, আমি যানবাহনে চলতি অবস্থায় ক্লাস নিতে পারতেছি, আমি বিশ্বের যে কোনো প্রান্ত থেকেও ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত থেকে আমি ক্লাস নিতে পারতেছি। তাহলে দেখো, এটা হলো কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে। নিশ্চয় আমি যদি এই ক্লাসটা নিতে যাই, আমাকে কম্পিউটার লাগবে, না হয় মোবাইল লাগবে। তাহলে কি হলো? কম্পিউটার নিয়ন্ত্রিত একটা পরিবেশ লাগলো, যেখানে ব্যবহারকারী তোমরা যারা শুনতেছ এবং আমি যে কথাগুলো বলতেছি, তাহলে উভয়ই ব্যবহারকারী এই পরিবেশে মগ্ন থেকে বাস্তবের অনুকরণে সৃষ্ট দৃশ্য অনুভব। আমাদের ক্ষেত্রে আমাদের যে ভার্চুয়াল ক্লাসটা আমরা নিচ্ছি, সেটা কিন্তু দূরে বসে ক্লাসটা নিলেও তোমরা যদি এমন কল্পনা করো, এমন ভাবো যে স্যার তো আমাদের সামনে বসে আছে, স্যার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি ক্লাসে থাকলে যেমন হয়তো কয়েক ফিট দূর থেকে আমাকে দেখতে, এখন আমি অনেক দূরে, কিন্তু যদি মোবাইল ব্যবহার করো, আমি তোমার এই ক্লাস কয়েক ইঞ্চি দূরে মাত্র। তাহলে দেখো, সেই অনুভবটা তোমরা কিন্তু করতে পারতেছো যে হ্যাঁ, স্যার তো আমার সাথে আছে, আমাদের সাথে আছে, একসাথে আমরা আরও কাছে মানে চলে আসতে পারতেছি। তাহলে এই যে পরিবেশটা, কম্পিউটার নিয়ন্ত্রিত যে একটা পরিবেশ হলো, অনেক দূরে থেকেও বাস্তবের মনে হচ্ছে, এই যে অনুভূতিটা, সেটি হলো রিয়েলিটি, সেটি হলো ভার্চুয়াল রিয়েলিটি। আরও অনেক উদাহরণ দেওয়া যায়। যেমন যারা চাঁদে যায়, চাঁদে যারা গিয়েছেন, যারা এখনও মহাশূন্যে যাচ্ছেন, বিভিন্ন স্যাটেলাইট স্থাপনে যাচ্ছেন, মহাকাশ স্টেশনে যাচ্ছেন, তাহলে যারা নতুন যাচ্ছেন, যে সমস্ত লোকেরা, যে সমস্ত বিজ্ঞানীরা, তাদের কিন্তু প্রাথমিক অবস্থায় সে পরিবেশটা তাদেরকে আগে শেখানো হয়, দেখানো হয়। কারণ নতুন করে তোমাকে নিয়ে গিয়ে ওখানে শিখিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসা সম্ভব নয়। তোমাকে যাওয়ার আগে প্রস্তুতি, সেটা কিন্তু আমরা দেশেই একটা ল্যাবে বসে আগে সে প্রশিক্ষণটা নিতে হয়। তাহলে এই যে কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে আমাদের আমরা যে এত মহাশূন্যে যাব, ওখানকার পরিবেশটা কি হবে, ওখানকার বাতাস, ওখানে অক্সিজেন শূন্য বাতাসের চাপ, সে অনুভূতিটা কেমন হবে, সে অভিজ্ঞতাটাই হলো ভার্চুয়াল রিয়েলিটি। এই যে প্রশিক্ষণ দেওয়া হয়, এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রশিক্ষণ দিয়েই তোমাকে পরিপূর্ণ করে ওখানে প্রস্তুত করে নেবে। তোমাকে যে বিজ্ঞানীরা যাবে, যে গবেষকরা যাবে, তাদেরকে সে প্রশিক্ষণ দিয়ে তৈরি করে তারপর ওখানে নিয়ে যাওয়া হয়। এগুলো আরও কত সংজ্ঞা দেওয়া যায়, বলা যায় অনেকভাবে। যেমন ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে বাস্তব নয় কিন্তু বাস্তবের ন্যায় চেতনার উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনা। বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো চেতনার উদ্রেককারী। তুমি যে প্রশিক্ষণটা নিবে, যে ল্যাব তুমি ব্যবহার করবে, সেখানে কিছু আছে ডাটা গ্লাভস, এটাকে ডাটা গ্লাভস বলে, জ্যাকেট, এগুলো স্পেশাল চিপস ইনক্লুডেড, এগুলো তৈরি, এগুলো স্পেশাল জ্যাকেট, হেলমেট এবং গ্লাস, এগুলো ব্যবহার করে তোমাকে সে চেতনার উদ্রেক করবে, অর্থাৎ তোমাকে সেই অনুভূতিটা দিয়ে দিবে, সে ভাইব্রেট করবে, মনে হচ্ছে যেন হ্যাঁ, দূরে বসলেও আমি সবই দেখতে পাচ্ছি, আমার কাছে আমি মনে হচ্ছে আমি অনেক দূরে চলে গেছি, লক্ষ লক্ষ কিলোমিটার দূরে চলে গেছি আমি, এমন মনে হবে। সে অনুভূতিটা তৈরি করা হয়। তাহলে কি হয়, কি বলবো গুছিয়ে বললে, যে বাস্তব নয় কিন্তু বাস্তবের ন্যায় চেতনার উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনা। আবার বলতে পারি, বাস্তবিক মাল্টিমিডিয়া ব্যবহার করে অবাস্তব কাল্পনিক জগতে হারিয়ে যাওয়াই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। আরও এভাবে বলা যায়, কম্পিউটারের সিমুলেশন সিস্টেম ব্যবহার করে, অর্থাৎ অনুকরণ পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে কল্পনাকে বাস্তবে উদ্যান করাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। বইতে অনেকভাবে এগুলো বলে দেওয়া আছে, আমি একটু সহজ করে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আর এগুলো বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ভার্চুয়াল রিয়েলিটি মানে বিভিন্ন মাল্টিমিডিয়া ব্যবহার করে অবাস্তব কাল্পনিক জিনিসটাকে বাস্তবে
কল্পনা করা, বাস্তবে অনুভূতি গ্রহণ করাই হলো ভার্চুয়াল রিয়েলিটি। একটা ছবিতে দেখো, এখানে কিন্তু একটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখানে সেনাবাহিনী তাদের দেখো স্পেশাল, এখানে শিল্ড ব্যবহার করা, এখানে হাতে রাইফেল এবং বিশেষ জ্যাকেট পরিহিত। পাশে আছে একটা দুটা পুরুষ লোক, এখানে দেখা যাচ্ছে যে তাদের স্পেশাল শিল্ড এবং অথবা হেডসেট এখানে তাদের, এবং স্পেশাল জ্যাকেট। এই জ্যাকেটগুলো কিন্তু সাধারণ জ্যাকেট নয়, এগুলো চিপস সংযুক্ত জ্যাকেট। এগুলোতে নিশ্চয়ই সে যদি কোনো ভিডিও দেখতেছে বা কোনো সে অনুভব করতেছে, সে অনুভূতিটা পাওয়ার জন্যই কিন্তু সে এই স্পেশালভাবে এটা সে করেছে। তারপর আমরা দেখতে পাই, তারপর আবার দেখো এখানে এই যে সামরিক প্রশিক্ষণটা সে নিচ্ছে, সামরিক প্রশিক্ষণ নিচ্ছে, তাদেরকে সেই অনুভূতি কিন্তু সে বুঝতে পারছে তার সামনে হয়তো তার শত্রু বাহিনী তার সামনে রয়েছে, তাকে কিভাবে প্রতিহত করবে সেই প্রশিক্ষণটা কিন্তু সে এখান থেকে নিতে পারতেছে। আবার দেখো এখানে ভার্চুয়াল রিয়েলিটি সেটা অনুভব করতে যে সমস্ত উপাদানের প্রয়োজন হয়, কি উপাদানগুলো কি বা যে ম্যাটেরিয়ালসগুলো কি, হেড মাউন্টেড ডিসপ্লে বা এটাকে এইচএমডি বলে, ডাটা গ্লোভস বলে, যে সমস্ত স্পেশাল গ্লোভস যেটাতে ভাইব্রেট সৃষ্টি হবে, ভাইব্রেট হবে। তারপর আছে ফুল বডি স্যুট, হাই কোয়ালিটির অডিও ডিভাইস, সেন্সর, ট্রান্সডিউসার বা প্রুফ। তারপর আছে রিয়েলিটি সিমুলেটর, এক ধরনের হার্ডওয়্যার, ডিফারেন্ট সিমুলেশন সফটওয়্যার, অর্থাৎ এই সফটওয়্যারটার নাম হলো ডিফারেন্ট সিমুলেশন। তো হার্ডওয়্যার তো প্রয়োজন অবশ্যই আছে, সফটওয়্যারেরও প্রয়োজন আছে, যে সফটওয়্যারের মাধ্যমে আমাকে বাস্তবে সেটার অনুভূতিটা আমাকে দিবে। তাহলে অটোডেস্কের তৈরি ডিভিশন নামক সফটওয়্যার, জিওমেট্রি, এইগুলো সফটওয়্যারগুলোর নাম। এগুলো কিন্তু এই সফটওয়্যারগুলোর সাহায্যে কিন্তু আমাদেরকে সেই অনুভূতিটা সৃষ্টি করবে। বাংলাদেশে কিন্তু আমি একটা অ্যাড্রেস এখানে আছে, বাংলাদেশে ঢাকা শহরের বিজয় সরণিতে অর্থাৎ পানপেটের নিকটেই বিজয় সরণিতে শেখ মুজিবুর রহমান নব থিয়েটার আছে। সেখানে মহাশূন্যের বিভিন্ন গ্রহ উপগ্রহ এবং বিভিন্ন তারার জগতে প্রবেশ করার অনুভূতি, গ্রহে ঘুরার অনুভূতি, গ্রহ মনে হবে তোমাকে যেন গ্রহে তুমি এক গ্রহ থেকে আরেক গ্রহে তুমি ভ্রমণ করতেছ, সেই অনুভূতিটা কিন্তু এই কৃত্রিম যে এখানে নব থিয়েটার রয়েছে সেখানে কিন্তু এই অনুভূতি পাওয়ার উপযোগী একটা, ওখানে সেই প্রবেশ করার সময় তোমার একটা হেলমেট দিয়ে দিবে, তোমরা কিন্তু ইচ্ছা করলে ওখানে ভ্রমণ করেও সেই একটা অনুভূতি তোমরা গ্রহণ করতে পারো। বাংলাদেশের সেটা রয়েছে ঢাকায় পার্কগেটের নিকটে, বিজয় সরণিতে রাস্তার উপরেই কিন্তু এই নব থিয়েটারটা, তোমরা কিন্তু সেখানেও গিয়ে একটা ভার্চুয়াল রিয়েলিটির অনুভূতি তোমরা গ্রহণ করতে পারো। আবার প্রশ্নে আসে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহারিক ক্ষেত্র অথবা বাস্তবিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব। ব্যবহারিক ক্ষেত্র কোথায় হচ্ছে? বিভিন্ন ধরনের গেম তৈরিতে। তোমরা দেখবা অনেক গেম, তোমরা যারা গেম খেলো মোবাইলে, কিছু কিছু গেম আছে যেমন শুটিং গেম, তোমরা যারা শ্যুট করতেছ, ড্রাইভিং গেম, এগুলো কিন্তু ভাইব্রেট হয়, মনে হচ্ছে হ্যাঁ ঠিকই তোমার গাড়িটা ভাইব্রেট করতেছে, চলতেছে। কারো শ্যুট করলে সেই শুটিংয়ের যে ভাইব্রেশন হয় সেই অনুভূতিটা তোমরা পাও। এই সমস্ত অনুভূতি যুক্ত গেম তৈরিতেই এই সমস্ত ভার্চুয়াল রিয়েলিটি সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে এগুলো ডেভেলপমেন্ট করা হয়। তারপর শিক্ষাক্ষেত্রে, প্রশিক্ষণের ক্ষেত্রে, প্রশিক্ষণ বলতে এখন সামরিক, বিমান, তারপর যানবাহন, ডাক্তারদের প্রশিক্ষণ এখানে ছবিতে দেখতে পাচ্ছ। এই সমস্ত গবেষণার ক্ষেত্রে কিন্তু শিক্ষাক্ষেত্রে এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়। যেমন এই ছবিতে দেখা যাচ্ছে যে একজন প্রশিক্ষণার্থী, সে বিমান চালনার প্রশিক্ষণ সে গ্রহণ করতেছেন। তার হাতে দুটো ডিভাইস দেখতে পাচ্ছ, সে এগুলো পরিচালনা করতেছে এবং একটা হেলমেট, একটা শিল্ড ব্যবহার করা, চোখে একটা স্পেশাল গ্লাস ব্যবহার করা। সে নিশ্চয় অনুভূতি পাচ্ছে, সে দেখতে পাচ্ছে তার বিমানের কন্ট্রোল করতেছেন। সে পাশে একটা চিত্র আছে যে একজন চিকিৎসক, সে শিক্ষার্থীকে শিখাচ্ছেন কীভাবে একটা অপারেশন কীভাবে পরিচালনা করতে হবে, সেটা প্রশিক্ষণ দিচ্ছেন। আরেকটা চিত্রে দেখা যাচ্ছে একজন স্টুডেন্টকে গাড়ি চালানো প্রশিক্ষণ দিচ্ছেন। অর্থাৎ একটা পরিপূর্ণ প্রশিক্ষণ কিন্তু এভাবেও দেওয়া যায়।
তোমাকে সরাসরি ফিল্ডে না গিয়ে আর্টিফিশিয়ালভাবে তোমাকে ঘরে বসে এই ভার্চুয়ালি রিলেটেড ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে তোমাকে একটা এভাবে প্রশিক্ষণ দেওয়া সম্ভব, এভাবে সহজ। এগুলো এই আমরা যদি প্রশ্নে আসে যে এগুলো ব্যবহারের ক্ষেত্রে কোথায়, তাহলে আমরা বলবো শিক্ষা ক্ষেত্রে, প্রশিক্ষণের ক্ষেত্রে, সামরিক বিমান বাহিনী স্পেশাল প্রশিক্ষণে, গবেষণায়, ড্রাইভিং, মহাকাশ গবেষণায় এগুলো ব্যবহৃত হয়। তাহলে বইতে অনেক বিস্তারিতভাবে দেওয়া আছে, তো এগুলো জাস্ট আমি পয়েন্টগুলো উল্লেখ করেছি এবং সহজেই তোমাদেরকে চিত্রের মাধ্যমে এগুলো দেখানোর চেষ্টা করেছি। তোমরা একটু ভালোভাবে পড়লে মনে রাখতে পারবে এবং তোমরা নিজেরা জানার জন্য এগুলো করা উচিত আমি মনে করি। তারপর আসো, এই পর্যন্ত আমাদের যে লক্ষ্য ছিল আমি যতটুকু চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। ভিওআইপি কী, ভার্চুয়াল রিয়েলিটি কী, ব্যবহারিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব, তারপর ভার্চুয়াল রিয়েলিটির উপাদানগুলো, তারপর আছে ওয়েবসাইট এবং ওয়েব পেজ কী। তো আজকে এই পর্যন্তই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাসে আরও নতুন কোনো একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো সেই কামনা করে এই পর্যন্ত আজকে। খোদা হাফেজ।